ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড একটা ব্যাংক স্টক। আচ্ছা, এটা কি আপনার জন্য আসলেই একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে? দেখুন, ব্যাংকের ফিনান্সিয়াল রিপোর্টগুলো দেখলে প্রায় মাথা ঘুরে যায়, খুবই জটিল মনে হয়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা একদম সহজ করে জেনে নিই কিভাবে একটা ব্যাংকের স্টক অ্যানালাইসিস করতে হয়, যাতে আপনি নিজে একটা স্মার্ট ডিসিশন নিতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের উৎসাহ দিন। ভবিষ্যতের সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একদম ইনস্ট্যান্ট অ্যানালাইসিস আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন। সত্যি বলতে কি, বেশিরভাগ ইনভেস্টরের কাছে একটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল রিপোর্ট হলো একটা ব্ল্যাক বক্সের মতো, তাই না? মানে এত এত সংখ্যা আর ডেটার ভিড়ে আসল ব্যাপারটা খুঁজে বের করাটা বেশ কঠিন। চলুন আজ আমরা সেই বক্সটা খোলার চেষ্টা করি আর এর ভেতরের রহস্যটা সমাধান করি। তো চলুন শুরু করা যাক। একটা ব্যাংকের হেলথ কেমন, মানে তার স্বাস্থ্য ভালো না খারাপ, সেটা বোঝার জন্য আমাদের সবার আগে যে জিনিসটা দেখতে হবে তা হলো তার অ্যাসেটের কোয়ালিটি। এখন প্রশ্ন হলো, ব্যাংকের অ্যাসেট আবার কি? ব্যাংকের প্রধান অ্যাসেট হলো তার দেওয়া লোনগুলো। আর এখানেই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম বুঝতে হবে, সেটা হলো নন পারফর্মিং অ্যাসেট বা সংক্ষেপে এনপিএ। সহজ কথায় এনপিএ হলো এমন একটা লোন যেটার কিস্তি আসা বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনার একটা মুদির দোকান আছে আর আপনার দোকানের কিছু বিস্কুটের প্যাকেট ড্যামেজ হয়ে গেছে, যা আর বিক্রি করা যাবে না। ব্যাংকের জন্য এই খেলাপি ঋণ বা এনপিএগুলো ঠিক তেমনই নষ্ট হয়ে যাওয়া পণ্যের মতো। এখন ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি মাপার জন্য আমাদের প্রথম টুল হল গ্রস এনপিএ বা জিএনপিএ রেশিও। এটা কি করে? এটা ব্যাংকের মোট দেওয়া লোনের মধ্যে কত পার্সেন্ট লোন খারাপ বা খেলাপি হয়ে গেছে সেই হিসাবটা দেখায়। বুঝতেই পারছেন, এই পার্সেন্টেজ যত কম হবে ব্যাংকের জন্য ততই ভালো। এরপরেই আসে নেট এনপিএ বা এনএনপিএ রেশিও। দেখুন, ব্যাংকগুলো কিন্তু জানে যে কিছু লোন খারাপ হতেই পারে, তাই তারা আগে থেকেই সম্ভাব্য ক্ষতির জন্য কিছু টাকা আলাদা করে একটা ফান্ডে রাখে। এটাকে বলে প্রভিশন। তো মোট গ্রস এনপিএ থেকে এই প্রভিশনের টাকাটা বাদ দিলে যা থাকে সেটাই হলো নেট এনপিএ। মানে সেফটি নেট ব্যবহার করার পর খেলাপি ঋণের আসল বোঝাটা ঠিক কতটা সেটাই দেখায় এই এনএনপিএ। আচ্ছা, এই যে ব্যাংকগুলো প্রভিশন রাখে, এই সেফটি নেটটা কতটা শক্তিশালী, মানে ব্যাংকের ছাতাটা কতটা বড়, এটা বোঝা যায় প্রভিশন কভারেজ রেশিও বা পিসিআর দিয়ে। এটা দেখায় যে ব্যাংক তার মোট খেলাপি ঋণের কত শতাংশ এই প্রভিশন দিয়ে কভার করতে পারবে। বলতে পারেন এটা হলো ব্যাংকের রেইনি ডে ফান্ড। একটা হাই পিসিআর মানে হলো ব্যাংকটা বেশ সতর্ক আর যে কোনো বিপদের জন্য প্রস্তুত। চলুন একটা কাল্পনিক উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন আমরা ব্র্যাক ব্যাংকের কথা ভাবছি। তাদের গ্রস এনপিএ 2.9%, যেটা বেশ কম। প্রভিশন বাদ দেওয়ার পর তাদের নেট এনপিএ কমে দাঁড়ালো মাত্র 0.7%। আর তাদের প্রভিশন কভারেজ রেশিও হল 75%। মানে তাদের খেলাপি ঋণের 75 ভাগই তারা আলাদা করে রাখা টাকা দিয়ে কভার করতে পারবে। এই সংখ্যাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাংকটা তার অ্যাসেট কোয়ালিটি নিয়ে বেশ ভালো অবস্থানে আছে। ওকে, অ্যাসেট কোয়ালিটির ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন ব্যাংকের একদম কোর বিজনেসে ঢুকে পড়ি। মানে ব্যাংক কিভাবে মানুষের কাছ থেকে ডিপোজিট বা আমানত নেয় আর সেই টাকা কিভাবে লোন হিসাবে বাজারে খাটায়। একটা ব্যাংকের লোন বুক বা লোন পোর্টফোলিওকে আমরা সাধারণত দুইটা বড় ভাগে ভাগ করতে পারি। একটা হলো রিটেল লোন, মানে ছোট ছোট অঙ্কের অনেক লোন যেগুলো সাধারণ মানুষকে দেয়া হয়। আর অন্যটা হলো কর্পোরেট লোন, যেগুলো কয়েকটি বড় বড় কোম্পানিকে দেওয়া হয়। এখানে একটা মজার স্ট্র্যাটেজিক ব্যাপার আছে, বুঝলেন? রিটেল লোনের সুবিধা হলো ঝুঁকিটা অনেক মানুষের মধ্যে ভাগ হয়ে যায়। ধরুন একজন লোন শোধ করতে পারল না, তাতে ব্যাংকের খুব বড় ক্ষতি হয় না। অন্যদিকে কর্পোরেট লোন দিয়ে খুব দ্রুত লোনের পরিমাণ বাড়ানো যায়, কিন্তু এখানে ঝুঁকিও অনেক বেশি। কারণ একটাই বড় কোম্পানি যদি খেলাপি হয়ে যায় তাহলে ব্যাংকের উপর বিশাল একটা চাপ তৈরি হয়। এবার আসি ডিপোজিটের কথায়। এখানে যে মেট্রিকটা আমাদের জানতেই হবে সেটা হলো কাসা বা কাসা রেশিও। কাসা মানে হলো কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট। এই রেশিওটা আমাদেরকে বলে দেয় যে একটা ব্যাংকের মোট ডিপোজিটের কত পার্সেন্ট এই দুই ধরনের অ্যাকাউন্ট থেকে আসছে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? ব্যাংকগুলো কেন এই কাসা রেশিও বাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগে? একটা হাই কাসা রেশিওতে এমন কি আছে? এর উত্তরটা খুবই সহজ। কাঁসা ডিপোজিট হল ব্যাংকের জন্য টাকা তোলার সবচেয়ে সস্তা উপায়। কারণটা কি? কারণ কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংকে কোনো সুদই দিতে হয় না, আর সেভিংস অ্যাকাউন্টে সুদের হার খুবই কম, ধরুন 3-4%। তো ব্যাংক যত কম খরচে টাকা তুলতে পারবে তত বেশি লাভ করতে পারবে।
এই কম খরচের ফান্ড আর বেশি সুদের লোনের মধ্যে যে পার্থক্য সেটাই ব্যাংকের লাভকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই একটা হাই কাসা রেশিও মানে হল একটা লাভজনক ব্যাংকের ইঙ্গিত। বেশ, অ্যাসেট কোয়ালিটি দেখলাম, ডিপোজিটার লোনও বুঝলাম। এখন আমরা দেখব ব্যাংকের লিকুইডিটি বা তারল্য, মানে ব্যাংকের কাছে যথেষ্ট পরিমাণে ক্যাশ টাকা আছে কিনা। ধরুন আপনি টাকা তুলতে গেলেন আর ব্যাংক বলল আজ টাকা নেই, এমনটা যেন কখনো না হয়। এটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু কড়া নিয়মকানুন আছে। এই তারল্য রক্ষার জন্য মূলত দুইটা ডিফেন্স লাইন আছে। প্রথমটা হলো ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। নিয়ম হলো ব্যাংকগুলোকে তাদের মোট ডিপোজিটের 4% টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। এটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আর সেকেন্ড লাইন অফ ডিফেন্সটা হলো স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বা এসএলআর। এখানে ব্যাংকগুলোকে তাদের ডিপোজিটের আরও 13% টাকা খুব লিকুইড অ্যাসেটে, মানে ক্যাশ, সোনা বা সরকারি বন্ডে ইনভেস্ট করে রাখতে হয়। আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম, তাই না? এবার চলুন সবগুলোকে একসাথে করে একটা সহজ ফাইনাল চেকলিস্ট বানিয়ে ফেলি। এই চেকলিস্টটা যে কোনো ব্যাংক অ্যানালাইসিস করার সময় আপনার অ্যানালিস্ট টুলকিট হিসেবে কাজ করবে। তাহলে একদম সংক্ষেপে বললে, অ্যাসেট কোয়ালিটি দেখার জন্য জিএনপিএ আর এনএনপিএ রেশিও দেখবেন, যত কম তত ভালো। প্রভিশন কভারেজ রেশিও দেখবেন, এটা যত বেশি তত ভালো। ফান্ডের উৎসের জন্য দেখবেন কাসা রেশিও, এটাও যত বেশি ব্যাংকের জন্য ততটাই লাভজনক। আর সবশেষে অবশ্যই চেক করবেন ব্যাংকটা সিআরআর আর এসএলআর নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়মগুলো ঠিকঠাক মানছে কিনা। এখন তো ব্যাংক অ্যানালাইসিস করার জরুরি টুলসগুলো আপনার হাতে চলে এসছে। তাহলে এবার আপনি বলুন, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোন ব্যাংকটা দিয়ে আপনার প্রথম অ্যানালাইসিসটা শুরু করতে চান?